ওই মানুষটার মুখ যেন টিভিতে দেখি তখনই মনে হয় যেন একটা পায়ের জুতো খুলে মেরে দিই। তো ওই মানুষটার সামনাসামনি যেন ঠাকুর আমাদের না নেন। সব হারিয়ে ফেলেছি ঠিকই, কিন্তু ওই মানুষটার সামনাসামনি যেন আমাদের না নেন। ওর মুখও আমি দেখতে চাই না। সারাক্ষণ লোকে ওই যে জেল খাটা আসামি একটা ওখানে বসে লোকের পেছনে কাটি করে বেড়ায়, তার মুখ আমি দেখতে চাই না। আমাদের 1 বছর ধরে উনি সারাক্ষণ এই কথা সেই কথা বলেই যান, আমরা ওনাকে জাস্ট মানুষ হিসাবে পাত্তা দেই না, তাই গায়ে মাখি না। কি প্রয়োজন আছে? ও আমার মান হানি, ওর কি মান আছে যে ওর হানি হবে? সে আবার গেছে আমার আমার মান হানি। একটা জেল খাটা আসামি, তার আবার মান, তার আবার হানি, এটা একটা হাস্যকর বিষয়। প্রথম দিন কুণাল ঘোষ যখন ফোন করেছিলেন আমার হাজবেন্ডের মোবাইলে, তখন উনি পরিচয় দিয়েছিলেন, আমাকে আপনি চিনবেন না, আমার মা বাবা ডাক্তার। তা ওনার মা বাবা ডাক্তার হলেও আমিও সম্মান রেখেই বলছি, ওনার মা বাবা ডাক্তার, সম্মানীয় ব্যক্তি, কিন্তু ওনাকে শিক্ষা দিতে পারেনি, ওনাকে মা বাবার কুসন্তান হয়েছেন। ওনাই সবসময় বলেন যে আমার মেয়ের বিচার হয়ে গেছে, তাও আমরা কোনো রাজনীতির শিকার হয়ে বিচার হয়নি বিচার হয়নি বলছি। আজকে যদি ওনার ওনার নিজের মেয়ে, আমি বলবো না, আমি কারো খারাপ চাইতে পারি না, কিন্তু পরিবারের কারো যদি এরকম হতো, উনি কি বিশ্বাস করতেন যে সঞ্জয় একা অপরাধী? সঞ্জয় একা একটা হসপিটালে কর্মরত একজন ডাক্তার, তাকে একজন সিভিক ভলেন্টিয়ার মেরে চলে গেল, আর কেউ কিচ্ছু টের পেল না, এটা উনি কি বিশ্বাস করতেন? আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কি নিজে মন থেকে বিশ্বাস করেছেন এটা? তাহলে আমরা মেনে নেব। মন থেকে একবার আমাদের সামনে এসে বলুন যে হ্যাঁ বিচার হয়ে গেছে, একজন হয়েছে অপরাধী, এটা মেনে নেন। এটা আমরা কখনো মেনে নেব না। আমাদের লড়াইটা এখানেই, আমরা কোনো রাজনীতিও করব না, কিচ্ছু নেই। কুণাল ঘোষই প্রথমে কথা দিয়ে নম্বর জোগাড় করে আমার হাজবেন্ডের অনেক বড় মেসেজ পাঠিয়েছিলেন মোবাইলে। প্রথমে আমার হাজবেন্ড চিনতে পারেননি, কিন্তু আমি ঠিক চিনেছি ওনার গলার স্বর। আমি উপর থেকে ফোন যখন ওনার কাছে এসেছে, তখন আমি বুঝতে পেরেছি উনি কুণাল ঘোষ। আমি ওনাকে গিয়ে বলছি, কেন ওনার সঙ্গে কথা বলছো? তুমি কথা বলো না এনার সঙ্গে, মানে ওনাকে ব্লক করে দাও। কিন্তু উনি সবসময় মেসেজ করতেন, বলতেন না ঠিক আছে মেসেজ ডিলিট করবো না, উনি হয়তো আমাদের সাহায্য করবেন। রাষ্ট্রপতি দপ্তরের কথাও এরা না মানছে না না। না, কোনো কথাই মানে না। কোনো এরা এরা এখন মানে কি বলবো, এরা নিজেদেরই সম্রাট মনে করে। আগেকার দিনে যেমন কি বলবো, কার সঙ্গে তুলনা করবো বোঝা মুশকিল। নেপোলিয়ান করব না হিটলারের সঙ্গে করব, এটা বুঝে আমার এখন মানে বিবেচনা করতে হবে। আমি বলছি কাকু, কুণাল ঘোষ কেন আপনাকে নিয়ে এরকম বলছে? যে উনি যেতে যেতে এসএমএস করতো, কৌস্তবের ভিডিও উনি দেখতে চেয়েছিল যে কৌস্তব কোথায় মেরেছে বা কিছু। কৌস্তবের ভিডিওটা উনি পাঠিয়েছিলেন আমাকে, এবং সেটা উনি প্রমাণ করতে চেয়েছিলেন কৌস্তবই ধাক্কা দিয়ে ফেলেছে, সেটা আমি মানিনি। এবং 9 তারিখে ওনাকে ব্লক করে দিয়েছি বলেই হ্যাঁ হ্যাঁ কৌস্তব মেরেছে। কিন্তু কৌস্তব কোনোদিন আমার ওয়াইফকে মারবে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। কৌস্তব আজ থেকে, যখন রাজনীতি করতো না বা রাজনীতি কি পরিচয় ছিল জানতাম না, যখন প্রথম যেহেতু রাজনীতির কার কি পরিচয় জানতাম না, এখন কিছু কিছু পরিচয় জানি, তখন থেকেই আমি কৌস্তবকে জানি। কৌস্তব কোনোদিন এসব করবে না, কারণ আমার মেয়ের পেশেন্ট ছিল। এছাড়াও আমার যে যার সঙ্গে আমার মেয়ের বিয়েরও কথা ছিল, ওরা দুজনই মানে বন্ধু। তো সেই অর্থে আমাদের বাড়িতেও কৌস্তব যাত্রা ছিল, পরিচয় ছিল আমাদের। এবং কৌস্তব প্রথম দিন থেকে আমাদের সঙ্গে রয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি, এই প্রশাসনের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রশাসনের বিরুদ্ধে কিচ্ছু করতে পারে না। সারা পশ্চিমবঙ্গে আমি একা নয়, এই আগামী 8ই সেপ্টেম্বর সারা বিশ্বব্যাপী এই যে আমার বিরুদ্ধে যে মানহানির মামলা করে, তার বিরুদ্ধে প্রতিবাদ ডাকা হয়েছে 130টা দেশ, এবং আমরাও সব পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসীকে সেই আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানাই। আমি বলছি আপনাদেরকে কি এই যে বিচারের মধ্যে আপনারা ছিলেন, সেরকম কিছু কথা বলেছিলেন যে আপনারা কেস তুলে নিন বা বিচার হয়ে গেছে, এই কথা উনি টিভির মিডিয়াতে বলে, সেগুলো কি আপনাদেরকে প্রত্যক্ষ বা বলেছেন, ফোনে বলেছেন, হোয়াটসঅ্যাপে লেখেননি, কিন্তু ফোনে এগুলো আমাদের বলেছেন। টাকা নিয়ে সেটেলড হয়ে যেতে, এমনকি ভোটেও দাঁড়াতে ওনাদের সঙ্গে। আমাদের একমাত্র মেয়ে চলে গেছে, আমরা কোনো রাজনীতি চাই না, আমাদের কোনো মাথা খারাপও হয়ে যায়নি, যে যাই বলুক। আমরা কি কোনো অপরাধ করেছি? আমাদের একমাত্র মেয়ে, সে অন ডিউটি অবস্থায় হসপিটালের মধ্যে তার খুন হতে হয়েছে, ধর্ষিত হতে হয়েছে। তার দায় স্বাস্থ্যমন্ত্রী আমাদের কিছুতেই এড়িয়ে যেতে পারেন না। আমরা তাই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছি। এটা আমাদের দিক থেকে আমরা কোনো অন্যায় করিনি। যে মনে করছেন যে অন্যায় করেছি, তারা অনেক কথা বলছেন, কিন্তু আমরা কোনো অন্যায় করিনি। আর আমরা যে
কোনো রাজনীতি না করে মেয়ের বিচার ছিনিয়ে আনবো, যে যে প্রতিজ্ঞা করেছি সেই প্রতিজ্ঞাতে আমরা অনড়ই থাকবো এবং সেটা দেখিয়েও দেব। অভয়ার বাবার বিরুদ্ধে আপনারা জানেন কুণাল ঘোষের মামলা, তিনি কার্যত বলছেন যে মন্তব্য তিনি করেছেন সেই মন্তব্য ফিরিয়ে নিতে হবে, ক্ষমা চাইতে হবে। আর তাকে কার্যত বলছেন আদালতের দ্বারস্থ হয়েছেন, আদালতে দেখা হবে তার সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন কাকু কাকিমা, কথা বলবো। আপনাদের বিরুদ্ধে কুণাল ঘোষ মামলা করেছেন, আপনার সাথে আদালতে দেখা হবে। ওনারা বিভিন্নভাবে পুলিশকে কাজে ব্যবহার করে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকছে তাদের বিভিন্নভাবে নোটিশ পাঠিয়ে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছেন। সেই কাজটা আমার সঙ্গে করতে পারছেন না বলে উনি সরাসরি একটা অজুহাত দেখিয়ে আদালতে গিয়ে উপস্থিত হয়েছেন আর আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। মানে কি বলবো আর কি, মানহানির মামলা করেছেন, তার বিরুদ্ধে আমরাও যখন আদালতে ডেকেছেন, আদালতে নোটিশ পেলে আমরাও আদালতে যাব। উনি যখন আমাদের আদালতে টেনে নিতে পারবেন, প্রথম কিন্তু আদালতে ওনাকেই যেতে হয়েছে, তারপর আমাকে যেতে হবে। তৃণমূলের প্রশাসনের বিরুদ্ধে আজকে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোলো। আমি সত্যি আজকে যারা চান্স পাচ্ছে রাজ্যে, মুখ্যমন্ত্রী অভিনন্দন জানিয়েছে। আমি বলছি এই তো আপনারা মেয়ে হারিয়ে বসে আছেন। এটা যারা বলেন আমাদের দুর্ভাগ্য, তারা প্লিজ আমাদের দুর্ভাগ্য বলবেন না। আমার মেয়েটাও কোনো অন্যায় করেনি, আমরাও কোনো অন্যায় করিনি। আমরা ভগবান প্রদত্ত একটা ডায়মন্ড পেয়েছিলাম, সেটা হয়তো ভারত রত্ন হতে পারতো, সেটা আমরা হারিয়ে ফেলেছি শুধুমাত্র এই আমাদের প্রশাসক এবং আমাদের যে পুলিশ তাদের জন্য। খাটাখাটনি করলে এই জয়েন্ট এন্ট্রান্সে একটা জায়গা করা যায় কাকু। আপনারা কি করবো এটা নিয়ে, এটা ভাবলে পরেই মনটা খারাপ হয়ে যায়, এটা নিয়ে ভাবছি না। আমার মেয়ে আজকে একটা কথা, পড়তো তখন থেকেই আমি এবং আমার মেয়ে ভোর 4টে অবধি জেগে থাকতাম। আমি ঘুমিয়ে পড়লে আমার মেয়ে ঘুমিয়ে পড়বে, তাই আমি সারা রাত জেগে আমি কাজ করতাম এবং আমার মেয়ে পড়াশোনা করতো। 4টে বেজে গেলে মা এখন শোবে, আমি যদি বলতাম আমার আরো কাজ থাকতো তখনও তো বলতো যে না আর একটু কাজ করে নি, তখন বলতো ঠিক আছে। আমি বলতাম না শুয়ে পড়, তোর আবার সকালে পড়তে যাওয়া আছে। তখন আমরা হয়তো 2 ঘন্টা শুতাম, আমরা সেই ক্লাস 9-এ পড়া থেকে। কিন্তু সেদিন যে ডাক্তাররা বলছে সবাই ও 12টার সময় ঘুম, 36 ঘন্টা ডিউটি করে এসেও ও কোনোদিন রাত 4টের আগে ঘুমায় না। সেদিন ওকে ডিউটি বা কেন দেওয়া হলো? ওর যদি খাওয়া আর ঘুমানোই ওখানে কাজ ছিল, আমি এটাই এখনো উত্তর খুঁজে পাইনি, কেন তাহলে ওকে ডিউটিতে নেওয়া হলো ডেকে? সঞ্জয় রায় একাই ছিল, আপনারা আজও তো মানতে রাজি। মানবো কি করে সঞ্জয় একার? সেটা তো কেউই পশ্চিমবঙ্গে তৃণমূল বাদ দিয়ে আমি তো সিবিআই কে বলেছি, একটি লোককে যদি আপনি বোঝাতে পারেন যে সঞ্জয় একাই অপরাধী, আমরাও তাহলে মেনে এখান থেকে যাবো, তা নাহলে যাবো না। আজকে সন্দীপ ঘোষ যখন অ্যারেস্ট করলো সিবিআই, কুণাল ঘোষ তো জীবনে ওই কথাটা বলেনি সন্দীপ ঘোষ কেন আর অভিজিৎ মন্ডল কেন সিবিআই এর কাছে অ্যারেস্ট হয়েছে। আর আরেকটা কথা বলে, সিবিআই কে ডেকে এনে এখন সিবিআই বলছি কোনো কাজ করছে। আরে সিবিআই কে আমরা ডেকে আনেনি, সিবিআই কোর্ট ভালো মনে করে দিয়েছে। আমরা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি চেয়েছিলাম এবং কোর্ট মনিটরিং এ, আমরা কখনোই সিবিআই চাইনি, কিন্তু কোর্ট সিবিআই কে ভালো মনে করে দিয়েছিল, তার জবাব কোর্টকেই দিতে হবে। সেই জন্য আমরা কোর্টে আদালতেই আমরা আইনি লড়াই লড়ছি। আমাদের যদি ভড়কানোর চেষ্টা করে এই পশ্চিমবঙ্গ সরকার, 3টে মাস এই খেয়ে নিল আমাদের আদালতে, যে রিডের অ্যান্সার দেওয়ার কথা ছিল ঝুলিয়ে ঝুলিয়ে 3 মাস কোনো ডেট দিতে দিল না, কোর্টে শুনানি হতে দিল না। আবার আপনাদেরকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, কুণাল ঘোষ আপনাদের বিরুদ্ধে মামলা করছে। এটা অবশ্যই বিভ্রান্ত করার চেষ্টা ছাড়া কিচ্ছু না, যেহেতু ওরা পুলিশকে ব্যবহার করে বিভিন্ন নোটিশ পাঠিয়ে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে। আমাদের সেটা সুযোগ পাচ্ছে না, হয়তো খুঁজছে সুযোগ, অবশ্যই সুযোগ খুঁজছে, কিন্তু সেই সুযোগটা হয়তো পাচ্ছে না কোনো কারণে, সেই জন্য একটা সুযোগ পেয়েছে। এবং এটা একটা কি বলবো, একটা মানে জাল চক্র তৈরি করে আমাকে এরকম ভাবে একটা সমস্যার মধ্যে ফেলার চেষ্টা। এইসব নিয়ে আমরা কোনো বলি নাকি রাজনীতি করছেন, আপনাদেরকে বলা হচ্ছে আপনারা শুভেন্দু অধিকারীর কথা শুনছেন আবার সিবিআই এর বিরুদ্ধে প্রশ্ন তুলছেন, এই কথাটাই কি? সিবিআই তো আমরা চাইনি, সিবিআই বলতে বাধ্য হয়ে প্রশ্ন তুলতে হচ্ছে এখন। সিবিআই যে হোক, ক্যালকাটা পুলিশ হোক, আমরা চাইছি আমাদের মেয়ের ন্যায় বিচার। সে যে কোনো বড় ব্যক্তিই হোক, যাই হোক, যেখানে অন্যায় হবে সেখানে আমরা কথা বলবোই। সিবিআই ঠিকঠাক কাজ করতে পারছে না, তাই সিবিআই কে বলেছি। আমাদের সিবিআই এর বিরুদ্ধে অনেক কোশ্চেন রয়েছে, সিবিআই এর উপর প্রশ্ন তুলছি। আমাদের যার কাছে আমাদের প্রশ্ন থাকবে, যে আমাদের না বোঝানো পর্যন্ত আমরা তো যে সঞ্জয় একা অপরাধী এটা তো মেনে নেব না। সেই সেই 4জন রাত্রে আমার মেয়ের সঙ্গে যারা ছিল, তারা কেন এখনো পর্যন্ত কোনোদিন আমাদের সঙ্গে কথা বলেনি একবারও? আমার মেয়ে যে ভিপি, সে কেন এইখান থেকে এইটুকু থাকে,
কোনোদিন একবারও কেন জিজ্ঞেস করতে চাইলো না যে আপনারা কেমন আছেন? তার আন্ডারেই তো আমার মেয়ে ছিল। আমি বলছি একটা জিনিস কাকু, আপনাদেরকে রাষ্ট্রপতি দপ্তর থেকে যোগাযোগ করা হয়েছে, আপনাদের সাথে কথা বলা হবে এরকমটাই জানা গেছে। রাষ্ট্রপতি দপ্তর থেকে স্বরাষ্ট্র সচিবকে একটা মেল করা হয়েছে এবং বলা হয়েছে যে প্রশাসনকে বলা হয়েছে, তৃণমূল সরকারকে বলা হয়নি। প্রশাসন যারা যেই সরকারে থাকুক, প্রশাসন তো থাকবে, একটা স্তম্ভ থাকবে, সেই স্তম্ভকে বলা হয়েছে বিষয়টাকে দেখার জন্য। কিন্তু আজ পর্যন্ত, আজকে 22 তারিখ, 13 তারিখে, আজকে 9 দিনের মধ্যে কোনো রকম রেসপন্স আমরা পাইনি। না, কোনো যোগাযোগ রাজ্য সরকার, রাজ্য প্রশাসন করেন। রাষ্ট্রপতির দপ্তরের কথাও এরা মানছে না? কোনো কথাই মানে না। কোনো এরা এরা এখন মানে কি বলবো, এরা নিজেদেরই সম্রাট মনে করে। আগেকার দিনে যেমন কি বলবো, কার সঙ্গে তুলনা করবো বোঝা মুশকিল, নেপোলিয়ান করব না হিটলারের সঙ্গে করব, এটা বুঝে আমার এখন মানে বিবেচনা করতে হবে। হ্যাঁ, পশ্চিমবঙ্গটা শেষ হয়ে গেছে, চাকরিহারারা রাস্তায়, শিক্ষকরা রাস্তায়, যারা ডাক্তার তাদেরও রাস্তায়, তারা প্রতিবাদ করেছিল বলে তাদের সেই 1 বছর আগে প্রতিবাদ করেছিল, এখন এক একজনের 15-16টা নোটিশ দিয়ে পুলিশ তাদের ডেকে ডেকে হ্যারাস করছে। যারা প্রতিবাদ করছে তাদের মুখ বন্ধ করার জন্য কোনো না কোনো কেস দেওয়া হচ্ছে। সেরকম আমাদের বিরুদ্ধেও কুণাল ঘোষ দিয়েছেন, কিন্তু আমাদের মুখ কোনোভাবেই বন্ধ করা যাবে না। আমাদের হারানোর আর কিছু নেই। আপনাদেরকে এমনটাই বলা হচ্ছে যে আপনারা নাকি প্রার্থী হবার চেষ্টা করছেন, এই রকমও দাগিয়ে দেওয়া হচ্ছে। প্রার্থী হয়ে কি করব? আর এই সরকার, এই যে সেদিন আমার মেয়ের ডেড বডি যখন আমাদের উপরে ছিল, এই তার সামনে আমি বলছি, আমার হাজবেন্ডকে বলছি চলো একটু মেয়েটার সামনে গিয়ে বসি ওকে ধরে, তখনই ঠিক আমাদের এলাকার এমএলএ, কমিশনার এবং সঞ্জীব মুখার্জি তিনজন মিলে ডিসি নর্থকে ডেকে নিয়ে আসলো, 1 বান্ডিল টাকা দিল। টাকাটা ডিসি নর্থ কোথায় পেলেন? কে দিতে বললো টাকা? আর কতটা সাহস যে আমাদের হাতে টাকা ধরিয়ে দেয়? আমরা একটা মেয়েকে এত কষ্ট করে ডাক্তার হলো, তার সমস্ত স্বপ্নটাই হারিয়ে ফেললাম, তখন আমরা হাতে টাকা নিয়ে খুশি হয়ে যাব? এটা ভাবলো কি করে এরা? এরা যারা এইসব ভাবতে পারে, তাদের বলে আমি মানুষের মধ্যে গণ্য করি না, তাদের মানুষ হিসেবে গণ্য কোনোদিনও করতে পারবো না, কোনোদিনও না। আমি দেখছিলাম কাকু, আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি, অনেকেই দেখে থাকবেন যে সোশ্যাল মিডিয়ায় দর্জি কাকি, দর্জি কাকিমা বলে। এইটাই আমি বলতে চাই, একটা দর্জি কাকিমা আমাকে বলুক, এটা সমস্ত দর্জি কাজ করে আমাদের এই দেখুক, পাশাপাশি গ্রাম অঞ্চলে গিয়ে দেখুক, অনেক লোক তাঁত বুনে খাচ্ছে, অনেক লোক দর্জি কাজ করে খাচ্ছে, সংসার চালাচ্ছে। আজকে আমিও দর্জি কাজ করে দেখিয়ে দিয়েছি যে একটা কিভাবে সৎ থাকতে হয়, কিভাবে সৎ থেকে একজন মেয়েকে সৎ, নিষ্ঠাবান, যাই সততা, সমস্ত কিছুর অধিকারী ছিল আমার মেয়ে। এবং তার কাজের ক্ষেত্রে যে নিষ্ঠা, গরিব দরদি, কি যত কুছ বলতে পারবেন সমস্তটাই আমার মেয়ের মধ্যে ছিল। প্রতিবাদী, এটা পেরেছিলাম আমরা, এটা সমস্ত দুনিয়াকে দেখিয়ে দিয়েছি, তাই সমস্ত দুনিয়া, আজকে সমস্ত দেশের মানুষ আমার সাথে আছে। এটা আমি দর্জি কাজ করে আমার মেয়েটাকে নিয়ে আমি গর্বিত ছিলাম। এবং সেও যখন মধ্যমগ্রাম মিউনিসিপালিটি হসপিটাল ডিউটি যেত, তখন সে বাবার ওই যে মালের ব্যাগটা একটা দোকানে নিয়ে যেত, দোকানে দিয়ে সে ডিউটি যেত। কখনো আমাদের কাজটাকে সেও ছোটভাবে দেখতো না। কাকু, কি এই যে এই 8ই সেপ্টেম্বর আপনাদের হয়ে গোটা দেশ নামবে, কি বার্তা দেবেন? পৃথিবী নামবে, হ্যাঁ। 133টা দেশের প্রতিনিধি, বিভিন্ন জায়গায় আন্দোলন হবে এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে বলবো এই আন্দোলনে সামিল হওয়ার জন্য। আমার কাছে যে পোস্টটা ছিল, আমি যতটা পারি সব জায়গায় পাঠিয়ে দিয়েছি। তারাও একটা ভিডিও পোস্ট করে সমস্ত দেশের লোককে আহ্বান জানিয়েছে আন্দোলন যত তীব্রতর করা যায়। এবং এর ফল পরবর্তীকালে এই পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার, যারা আমাদের বিরোধিতা করবে, আমাদের সহযোগিতা করবে না, তাদের এই ফল ভোগ করতে হবে। ছোট্ট কথা, যে কুণাল ঘোষ আপনার বিরুদ্ধে মামলা করেছে বলে আপনার এইটা দেশবাসী গর্জে উঠছে। অবশ্যই উঠবে। অন্যায়ের প্রতিবাদ তো করবেই মানুষের। যেটা মানুষের প্রয়োজন, কি প্রয়োজন আছে, ও আমার মানহানি, ওর কি মান আছে যে ওর হানি হবে? সে আবার গেছে আমার মানহানি। একটা জেল খাটা আসামি, তার আবার মান, তার আবার হানি, এটা একটা হাস্যকর বিষয়। আমরা কোনো রাজনীতি কোনোদিন করব না, এটা কেউ বলতে পারবে না যে আমরা রাজনীতির কোনো কারো দিকে গেছেছি। এবার বলছে সিপিএম এরও দাঁড়াবো, একবার বলছে বিজেপির হয়ে দাঁড়াবো, এরপরে বলবে তৃণমূল নির্দল দাঁড়াবো, তারপরে বলবে তৃণমূলেরও দাঁড়াবো। আমি সব জায়গায় দাঁড়াবো।
রাজনীতিটাই কি এরা তো জানে না, এরা তো জানে, এরা এরা শুধু স্বার্থ জানে। এরা স্বার্থ ছাড়া কোনো রকম সরকার কোনো রকম কিভাবে ধরে রাখতে হবে। আজকে আমাদের দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি, এরকম মানে নয় ছয় না করলে, যা নয় ছয় পশ্চিমবঙ্গে চলছে, কোনো দপ্তরে যদি হিসাব সঠিকভাবে এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিতে পারে, আমি চ্যালেঞ্জ করে বলছি পারবে না। আমি হ্যাঁ, আজকে দেশের যদি সঠিকভাবে সব ইউটিলাইজ হতো সমস্ত পয়সা, তাহলে আমাদের এই যে খানাখন্দ ভরা রাস্তা, সরকারের যে কাজগুলো করা দরকার, সেই কাজের মধ্যে মানে পরিস্থিতি আমাদের পড়তে হতো না। দেশ একটা সুষ্ঠুভাবে ও সুন্দরভাবে দেশ চলতো।